অনির্বাণের অগ্নিবাণে আজকে জানিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগেই। বাস ভাড়া প্রত্যেক দিন দিচ্ছেন সাধারণ মানুষ, এবং অবশ্যই যা দেওয়ার কথা তা দিচ্ছেন না, তার থেকে বেশি দিচ্ছেন, কখনো 1.5 গুণ, কখনো এমনকি 2 গুণ পর্যন্ত। কিন্তু সরকার বলছেন, অর্থাৎ রাজ্য সরকার বলছে বাস ভাড়া আমরা বাড়তে দেব না। আচ্ছা, এই বলার মানে কি? যখন ভাড়াটা বেড়েই গিয়েছে আর প্রত্যেক দিন সে ভাড়াটা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, তখন সরকারি ঘোষণা মতো ভাড়া বাড়লো কি বাড়লো না, অর্থাৎ ভাড়া বাড়াটা অফিসিয়ালি সরকার স্বীকার করলো কি না, তাতে সত্যিই মানুষের কিছু যায় আসে? নিশ্চিতভাবে তেলের দাম বেড়েছে। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে মালিকরা প্রশ্ন তুলছেন যে তারা কিভাবে বাস চালাবেন। লাভ তো দূরের কথা, বাস চালানোর খরচটা তোলবার জন্য তাদের ভাড়া বাড়ানো ছাড়া গতি নেই। আর তখনই রাজ্য সরকার বলছেন ভাড়া বাড়তে দেব না। বেশ, তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষ আশা করবেন বাসে উঠলে বাড়তি ভাড়া গুনতে হবে না। কিন্তু বাস্তব কি তাই বলছে? জনপ্রিয় থাকার জন্য সরকার ভাড়া বাড়ানোর সিদ্ধান্তটা নিজে নিতে চাইছেন না। কার্যত কি হচ্ছে? বাড়তি ভাড়া না দিয়ে নাকি দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। লোকাল ট্রেন বন্ধ, শহর কলকাতা হোক বা জেলা, গণপরিবহনে ভরসা বাস। কিন্তু সেই বাসে উঠতেই পকেটে টান, কোথাও 1.5 গুণ, কোথাও বা দ্বিগুণ। ইচ্ছে মতো ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। খরচা বৃদ্ধি বেড়ে গেছে, কারণ দেখুন সেই হিসাবে তো আমাদের স্যালারি কিছু ইনক্রিমেন্টটা হয়নি, বাট খরচাটা এই মুহূর্তে গাড়ি ভাড়া অনেকটা বেড়ে গেছে। করোনার ধাক্কায় দীর্ঘদিন বন্ধ ছিল বাসের চাকা। নিউ নর্মালে চাকা গড়াতেই ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হন বাস মালিকরা। কিন্তু ভাড়া বাড়াতে রাজি হয়নি সরকার। নিয়ম ভেঙে ভাড়া বেশি নেওয়া হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে সরকার। বাসের টিকিট দেখিয়ে সেই প্যাসেঞ্জার এফআইআর করলে সেই বাসের বিরুদ্ধে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। সেদিনও বলেছিলাম, আজও বলেছি। মন্ত্রীর হুঁশিয়ারি থাকলেও তা স্রেফ খাতায় কলমে, বাস্তব বলছে অন্য কথা। চালাতে পারছি না, চেয়ে না নিলে চালাতে পারছি না। তেলের দাম যা চেয়ে চিনতে নিতে হচ্ছে। চার্ট বা কিছু তো আপনাদের কাছে নেই, কিন্তু এইভাবে সাধারণ মানুষ তাদের তো সমস্যা হচ্ছে। তাদেরকে সমস্যা হচ্ছে, নিতে হচ্ছে, নাহলে আমরাও চালাতে পারছি না। বাস ভাড়া নিয়ে আম আদমির ভোগান্তিতে সরকারকেই কাঠ গড়ায় তুলছেন বাস মালিক সংগঠনগুলি। বাস ভাড়া শেষবার বাড়ে 2018 সালে, সেই ভাড়াই চলছে আজও। করোনা পর্বে সেঞ্চুরি হাঁকিয়েছে জ্বালানির দর, বেড়েছে অন্যান্য সামগ্রীর দামও। লকডাউনে বিপুল লোকসানে পড়েন বাস মালিকরা। যাত্রী কম নিয়ে বাস চালাতেও বেড়েছে লোকসান। আর্থিক প্যাকেজের দাবি জানানো হয়, কর মকুবের প্রস্তাব দেয় বাস মালিকরা। একদিকে পাল্লা দিয়ে বেড়েছে লোকসানের বহর, অন্যদিকে নিজেদের দাবিতে অনড় সরকার। এই দুই জোড়া ফলায় পকেট কাটছে আম আদমির। আপনারা যেহেতু রিপাবলিক বাংলা থেকে এসছেন, তো আপনার থেকে ভয় খেয়ে কন্ডাক্টর যা আগে ভাড়া ছিল ওই 10 টাকায় নিয়েছে, নাহলে 15 টাকা নিত এরা। বাস ভাড়া নিয়ে শাসক বিরোধী তরজাও তুঙ্গে। ল্যাম্পপোস্ট ছিলাম আমরা, এখনো সব মন্ত্রীগুলো ল্যাম্পপোস্ট, সবগুলো মন্ত্রী ল্যাম্পপোস্ট। সব জিজ্ঞেস করতে হয় ওখানে, সব ওনাকে জিজ্ঞেস করতে হয়, কিচ্ছু করতে পারবেন না, আপনি একটা কাজ করতে পারবেন। ভাড়া বৃদ্ধিতে সায় নেই সরকারের, তবুও ভাড়া বেড়েছে ইচ্ছে মতো। নিয়ম না মেনে নেওয়া হচ্ছে টিকিট, কোথাও টিকিট ছাড়াও দিতে হচ্ছে অনুদানের নামে বাড়তি ভাড়া। অনেকেরই বক্তব্য, এর যে সরকার ভাড়া বাড়ালে খানিকটা স্বস্তি পেতেন আম আদমি, সইতে হতো না ইচ্ছে মতো জুলুমবাজি, সমস্যায় পড়তে হতো না বাস মালিকদেরও। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে প্রশ্ন আজকে অনির্বাণের অগ্নিবাণে, এ নিয়ে বিতর্ক। আমার অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কিন্তু তার আগে আজকের মূল প্রশ্নগুলো, অর্থাৎ অনির্বাণের অগ্নিবাণ, আমার অগ্নিবাণ 1। জনপ্রিয়তা না অসহায় জনতা, সরকারের অগ্রাধিকার কোথায়? অগ্নিবাণ 2। দশ বছরও কেন নেই বাস ভাড়ার বৈজ্ঞানিক ফর্মুলা? অগ্নিবাণ 3। ধামাচাপা ব্যবস্থায় জনতার দুর্দশা ঘুচবে?
উপস্থিত অতিথিদের সঙ্গে একে একে আলাপ করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শতরূপ রয়েছেন, শতরূপ ঘোষ সিপিআইএম এর তরফ থেকে, পার্থ বিশ্বাস রয়েছেন, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন তপন বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, আমার সঙ্গে রয়েছেন পিন্টু প্রতিহার, নিত্যযাত্রী, রয়েছেন শতরূপা বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন প্রদীপ নারায়ণ বোস, পশ্চিমবঙ্গ বাস সংস্থার সাধারণ সম্পাদক। প্রত্যেকের সঙ্গে কথা বলবো। সবার আগে আমি কোহিনুর আপনার কাছে আসতে চাইছি। একটা কথা বহুদিন আগে পড়া, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না, কিন্তু এ রাজ্যের সরকারকে দেখে তো তাই মনে হচ্ছে। সরকার যদি বলেন যে বাস ভাড়া বাড়াচ্ছি না, তাহলে যেন বাস ভাড়া বাড়বে না, অথচ নিত্যযাত্রীদের অভিজ্ঞতা আপনাদেরকে দেখানো না। সরকার বলে দিল মানে বাড়বে না বা ওরকম হবে না, তাহলে তো পুলিশের দরকারই পড়তো না। যদি আইন কেউ না ভাঙতো তাহলে তো পুলিশেরই দরকার পড়তো না, পুলিশ বলে কোনো সিস্টেম থাকতো না, অ্যাডমিনিস্ট্রেশন কিছু থাকতো না। যেখানে বেনিয়ম হচ্ছে, যেখানে অনিয়ম হচ্ছে, সেখানে যদি মানুষ তার বাস থেকে নেমেই যে প্রথম লোকাল থানাটা পাবে, সেখানে থানায় কমপ্লেন করবেন, টিকিট নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করে এবং পুলিশ তার বিরুদ্ধে কেস ফাইল করবে। যে বাস বেশি তার থেকে ভাড়া নেবে তার বিরুদ্ধে পুলিশ কেস ফাইল করে তার বিরুদ্ধে অ্যাকশান হবে। তো এটা হচ্ছে, কিছু জায়গায় কন্ডাক্টররা এটা করছেন না, তারা আইন মানছেন। কিছু জায়গায় বাসে অবভিয়াসলি সেটা সম্ভব নয় যে সবাই আইন মানবেন। যারা মানছেন না তাদের বিরুদ্ধে যে কেউ কমপ্লেন করলে তার একদম মানে স্পেসিফিক কোথাও যেতে হবে না, বাস তাকে যেখানে নামাবে সেই লোকাল থানা। বাস যদি টালিগঞ্জ থানায় নামছে, চারু মার্কেটে পর স্টপ দিয়ে মুদিয়ালি পর স্টপ টালিগঞ্জ থানায় নেমে সে টালিগঞ্জ থানায় বাসের এগেনস্টে কমপ্লেন করতে পারে যে আমাকে এই ভাড়া নেওয়া হয়েছে। সরকার এই অপশনটা, যে রাজ্যে ঘর ছাড়া থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন না, কমপ্লেন নেওয়া হয় না, সে রাজ্যে বাসের প্যাসেঞ্জার গেলে থানা পাত্তা দেবে? এই পারসেপশনটা কে বললো? ঘর ছাড়ারা কোথায় ঘর ছাড়া? ঘর ছাড়া দু চারজন ভয় পেয়েছিল, তাদের তো পুলিশই নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে। বেশ, তাহলে বাসের প্যাসেঞ্জাররা গেলে থানায় গেলে বিচার পাবেন অন্তত, মানে বাড়তি বাস ভাড়াটা পরের দিন থেকে গুনতে হবে না বলছেন। বেশ, আমি দেখি সাধারণ মানুষের অভিজ্ঞতা কি বলছে। পিন্টু প্রতিহার আমার সঙ্গে রয়েছেন, নিত্যযাত্রী। পিন্টু বাবু, কি অবস্থা, কতদিন ধরে বাড়তি ভাড়া গুনছেন? নমস্কার। বাড়তি ভাড়া গুনছি যেদিন থেকে বাস চালু হয়েছে সেদিন থেকেই বাড়তি ভাড়া গুনছি, এবং যা ইচ্ছা, প্রথমত 8 টাকার ভাড়াটা 10 টাকা নিচ্ছে, কিন্তু পরের স্টেপেই ইচ্ছা মতো, মানে যেটা ধরুন 9 টাকা ছিল সেটা 12 টাকা, 15 টাকা, যেটা 12 টাকা ছিল সেটা 25, 30, ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে। এখানে কোনো রকম কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না। একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে, মানে কিভাবে বাসে চড়বো। আমি থাকি নিজে হাতিবাগানে, হাতিবাগান থেকে আমি ধর্মতলা, পার্ক সার্কাস, এই সমস্ত রুটে আমি যাতায়াত করি। আমি বারুইপুর পর্যন্ত যাতায়াত করি। হ্যাঁ, আমি বারুইপুর পর্যন্ত যাতায়াত করি। যে ভাড়াটা 12 টাকা ছিল, মানে মৌলালী মোড় থেকে বারুইপুর 12 টাকা ছিল, সেটা নেওয়া হচ্ছে 30 টাকা। বেশ, আচ্ছা, কখনো মনে হচ্ছে পিন্টু বাবু যে থানাতে গিয়ে কমপ্লেন করবেন, এ নিয়ে আপনার কোনো অভিযোগ জানাবেন? কন্ডাক্টরের নানান রকম, এটা একটা কি কোনো মানে বাস্তবসম্মত সরকারি নির্দেশ হতে পারে যে সরকার, তাহলে পরিবহন দপ্তর কিসের জন্য রয়েছে? কেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে একটা দপ্তর রাখা হবে? যদি সরকার মনেই করে যে তাদের কোনো করণীয় নেই, পুরো করণীয়টা প্যাসেঞ্জারদের, মানুষ মানে রুটি রুজির জন্য হন্যে হয়ে দৌড়চ্ছে, সে যাবে সেখান থেকে নেমে থানায় যাবে, থানায় গিয়ে সে এফআইআর করবে। এটা একটা মানে অবাস্তব, মানে সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার একটা পন্থা ছাড়া এটা আর কিচ্ছু নয়। এটার সঙ্গে যাত্রী স্বার্থের কোনো অন্তত সম্পর্ক আমরা সাধারণ যাত্রীরা দেখছি না। সাধারণ যাত্রী হিসেবে আপনি অন্তত খুঁজে পাচ্ছেন না। সতেরো, পিন্টু বাবুদের যে অভিজ্ঞতা, এটাই সম্ভবত সাধারণ যে কোনো যাত্রীর বোধহয়, নিত্যযাত্রীর বোধহয় অভিজ্ঞতা, যে কাজে যাব না এফআইআর করতে যাব। কোনো বাস্তবতা। আমি একটা কথা বলি, প্রথমেই আমি যেটা বলবো তা হচ্ছে বাস মালিকদের সংকটটা বাস্তব। কাজে যাওয়ার জন্য। হ্যাঁ পিন্টু বাবু, প্লিজ এক এক করে, আমি আবার আসবো আপনার কাছে পরে। হ্যাঁ, প্রথমেই আমি যেটা বলবো যে বাস মালিকদের সংকটটা বাস্তব, এটা আমাদেরকে মানতেই হবে। তখন 72 টাকা যখন ডিজেলের দাম, তখনও যা বাস ভাড়া, 92 টাকা ডিজেলের দামেও যদি বলা হয় যে আপনি একই ভাড়ায় বাস চালান, তাহলে স্বাভাবিকভাবে যে কোনো বাস মালিক সংকটে পড়বেন, এটা মানে অস্বীকার করার কোনো মানে হয় না। এবং এটাও ঘটনা আমরা লাস্ট 2 বছর ধরে দেখছি, কোভিডের লকডাউনের জন্য বছরে 2-3 মাস বাস চলছেই না। সুতরাং একজন বাস মালিক, তাকেও তো সারা বছর বাসটা মেনটেন করতে হচ্ছে, কর্মচারীদেরকে মাইনে দিতে হচ্ছে, তার হয়তো প্রিমিয়ামের টাকা দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে 12 মাসের জন্যই, কিন্তু সে এফেক্টিভলি বাস তিনি চালাতে পারছেন হয়তো 7 মাস কি 8 মাস।
সুতরাং বাস মালিকদের সংকটটাকে কোনো কারণেই এটা ছোট করছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে সংকটের দায়টা কে নেবে? সরকার সেখানে একটা কার্যকরী মধ্যস্থতা করবে, নাকি সংকটটা সাধারণ মানুষের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হবে? মানে এটাও তো ঘটনা অনির্বাণ যে বাস মালিকরাই যে একমাত্র সংকটে তা নন। কোভিডের পর থেকে গত 2 বছর ধরে যদি আমরা দেখি, সাধারণ মানুষেরও কিন্তু সাধারণভাবে রোজগার কমে গেছে। বহু মানুষ কাজ হারিয়েছেন, যারা চাকরি হারাননি তাদেরও স্যালারি কাট হয়েছে, পরিযায়ী শ্রমিকরা বাড়িতে মাসের পর মাস বসে আছেন, দিন আনা দিন খাওয়া মানুষ তারা কাজে ফিরতে পারেননি। জেনারেলি যদি দেখা হয়, তোমার আমার পরিবারে কি তোমার আমার চারপাশে হতে দেখবে অনির্বাণ, 10 জনের মধ্যে 7 জন মানুষ গত 2 বছরে হয় কর্মহীন হয়েছেন, অথবা তার উপার্জন আগের থেকে কমে গেছে, ব্যবসার অবস্থা খারাপ, এখন জিনিসপত্র বিক্রি হয় না। এমত অবস্থায় একজন সাধারণ মানুষকেও যদি 12 টাকার বদলে 30 টাকা বাস ভাড়া দিতে হয়, তাহলে সাধারণ মানুষই বা আজকের সংকটে এইটা কিভাবে দিনের পর দিন চালাবেন? আমার সেখানে দুটো কথা বলার, দেখো উপার্জন কমছে, বোঝা পারছে। দেখো এই পরিস্থিতিকে আমি খালি এটা প্রশ্ন করছি যে এই পরিস্থিতিকে কি আরো খারাপ করছে না এই বাস্তবতাটা যে আজকে বাস ছাড়া সেই অর্থে গণপরিবহন এবং কিছু রুটে অটো ছাড়া সেই অর্থে গণপরিবহন চলছে না। ইন দ্য সেন্স আমি বলছি লোকাল ট্রেন বন্ধ হয়ে পড়ে আছে। এটা অদ্ভুত থিওরি বানিয়েছেন আমাদের রাজ্যের সরকার, যে মনে করো আমি পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ অটোয় করে আসলে করোনা হবে না, বাসে করে আসলে করোনা হবে না, কিন্তু লোকাল ট্রেনে আসলে আমার করোনা হবে। এবার লোকাল ট্রেন বন্ধ, মেট্রো, আমাদের স্বাভাবিক বুদ্ধি বলে যে যদি আপনাকে ফিজিক্যাল ডিস্টেন্সিং বাড়াতেই হয় তাহলে মেট্রোর ফ্রিকোয়েন্সি আপনি বাড়াবেন। মেট্রো একদিন বন্ধ থাকলো, যাও বা চালু হলো, আগের থেকে কম মেট্রো চলছে, যার ফলে মানুষের কাছে এখন মেট্রোর অপশনটাও কমে গেছে। এমত অবস্থায় মানুষ আরও বেশি করে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে বাসের ওপর। এই সুযোগে সেই মানুষের কাছে আমার বাসের ভাড়া বেশি চাওয়া হচ্ছে বলে আমি যে অন্য একটা গণপরিবহন অ্যাভেল করবো এই অপশনটাও আর থাকছে না। এবং আমার এখানে দেখো শেষ কথা এই প্রসঙ্গে যে আমরা ডেফিনেটলি এই লড়াই আমরা করছি যে কেন্দ্রের সরকারকে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। এই লড়াই করতে গিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির পুলিশের হাতে আমাদের গ্রেপ্তারও হতে হয়েছে, ঘাটধাক্কাও খেতে হয়েছে, কিন্তু বলছি আমাদেরকে ডিজেলের দাম কমাতে হবে। যতদিন না সেটা হচ্ছে, আমাদের রাজ্যের সরকার যদি ক্লাবকে টাকা দিতে পারেন লকডাউন চলাকালীনই, তাহলে রাজ্যের সরকার ট্রিপ পিছু বাস মালিকদেরকে ভর্তুকি দিন, যাতে কিনা বাস মালিকরাও সাস্টেন করতে পারেন। আবার তার টিকিটের বোঝা কি এইভাবে মানুষের ওপর না পড়ে, তা না করে রাজ্যের সরকার, তুমি যে সঠিক কথা বললে, অন্ধ আছেন কিন্তু প্রলয় বন্ধ থাকছে না, তারা কার্যত হাত গুটিয়ে নিয়েছেন। তার ফলে আমরা দেখছি পশ্চিমবঙ্গ বোধহয় ভারতের একমাত্র রাজ্য যেখানে বাসের ভাড়া রাজ্যের সরকার ঠিক করছে না, বাস মালিকরা ঠিক করছে। আমি কিন্তু এটা বলেই শেষ করছি অনির্বাণ, আমার কিন্তু পশ্চিমবাংলার বাস মালিকদের প্রতি আমার বা আমার দলের 100% সহানুভূতি আছে। তাদের সংকট, তাদের ক্রাইসিসটা বাস্তব। আমরা আবেদন করছি সরকারের কাছে, বাস মালিকদেরকেও সংকট থেকে বার করুন এবং সংকটের বোঝা যেন সাধারণ মানুষের উপর গিয়ে না পড়ে, তারও ব্যবস্থা সরকারকে করতে হবে। আমি কোহিনুরের কাছে আসবো এই দুটো প্রশ্ন নিয়ে। যদি ক্লাবকে টাকা দেওয়া যায় তাহলে লকডাউনে কেন বাস মালিকদেরকে এমনভাবে টাকা দেওয়া বা সাহায্য করা সম্ভব নয়? আমি যে টাকা বলবো না, এমনভাবে কোনো সাহায্য করা সম্ভব না যার ফলে অন্তত নিত্যযাত্রীদের এই বোঝাটা টানতে না। অনেক আমি যতদূর জানি, আমি ঠিক এক্স্যাক্টলি এখন বলতে পারবো না, গতবারে লকডাউনের সময় বোধহয় বাসের একটা সরকারের কি ট্যাক্সের টাকা সেটা সরকার মুকুব করে দিয়েছিল। এরপর যেটা বলার বিষয় যে বাসের নিশ্চিত, আমি আবার বলছি, পেট্রোল ডিজেলের দাম, স্পেশালি ডিজেলের দাম বাড়ার জন্য বাসের মালিকদের অসুবিধা হচ্ছে, কিন্তু এই যে মুহূর্তটা দিয়ে সাধারণ মানুষ পাস করছে, সেই মুহূর্তে যদি আমি বাস ভাড়া বাড়িয়ে দিই, সরকার যদি বাস বাড়িয়ে দেয়, ভাড়া বাড়িয়ে দেয়, তাহলে সাধারণ মানুষের উপর এই সরকার 2 টাকা 4 টাকা বাড়বে, মালিকরা তো ইচ্ছে মতো বাড়িয়ে নিচ্ছেন না। আমি তাই তো বললাম যে এখানে যিনি নিত্য প্রয়োজন, সরকার বাড়ালে একটা নিয়ন্ত্রণ থাকবে যে সরকার ঠিক করে দেবে, এতটা বাড়বে। নিত্যযাত্রী যিনি আছেন ওনাকে তো কোনো একটা জায়গায় অভিযোগটা করতে হবে। অভিযোগটা আমি একটা প্র্যাকটিক্যাল কথা, প্লিজ কাউকে কোনো ছোট না করেই আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি যে উনি 8 ঘন্টা রিপাবলিকে দিয়েছে। এই অভিযোগটা উনি রিপাবলিকে না করে 15 মিনিট থানায় করতে পারতেন। বারুইপুরে যাওয়ার পথে নরেন্দ্রপুর থানার নামে 15 মিনিট নেমে থানায় ডায়েরি করলে, তারপর যদি পুলিশ অ্যাকশন না নিত, তখন তিনি আমাকে বা আমার দলকে বা আমার সরকার, রোজ এই হাজার হাজার যাত্রী যাবেন থানায় ডায়েরি, রোজ না, একজন দুজন যাক, যিনি যাবেন তার যে বাসের এগেন্স্ট যাবেন তার এগেন্স্ট অ্যাকশন হবে। আচ্ছা, আমি একটু তপনবাবুর কাছে যাই। তপনবাবু তো দীর্ঘদিন ধরে বাস মালিকদের সংগঠন চালাচ্ছেন। তপনবাবু, একটা কথা একদম বুকে হাত রেখে বলুন তো, এই কোভিড সিচুয়েশনের পর সরকার ভাড়া বাড়ালে আপনাদের লাভ ছিল না, ভাড়া না বাড়ানো, সরকার ভাড়া না বাড়ানো আপনাদের লাভ হয়েছে বেশি? বিষয়টা হচ্ছে যে রাজ্যের মানুষ এবং দেশের মানুষ জানে যে গত 2020 থেকে 2021 পর্যন্ত বেসরকারি পরিবহনের কী অবস্থা। পরিবহনটা কমাই চলে গেছে। সেখান থেকে তাকে সাধারণ বেটে আনতে গেলে রাজ্য সরকারকে দায়ী দায়িত্ব নিতে এবং কেন্দ্র সরকারকেও দায়ী দায়িত্ব নিতে হয়। যে দেশে এই মুহূর্তে প্রতিদিন শেয়ার মার্কেটের মতন ধাপে ধাপে ডিজেলের দাম বাড়ছে, আর কেন্দ্র এবং রাজ্য উভয়ে মিলে 58 টাকা হচ্ছে ট্যাক্স আদায় করছে।
আমরা দফায় দফায় বলেছিলাম যে ডিজেলের ওপরে জিএসটি বসানো হোক, আর আপনারা যে দ্বিগুণ ভাড়া আদায় করছেন যদি বসানো হয়, হোয়াই নট ডিজেল? আপনারা যে দ্বিগুণ ভাড়া আদায় করছেন তখন বাবু, না দ্বিগুণ ভাড়া আদায় করাটা আমাদের হচ্ছে না দ্বিগুণ ভাড়া আদায় করাটা আমাদের প্র্যাকটিস না। কারণ বরাবরই যতদিন আমি দেখেছি বাস ভাড়া বৃদ্ধি হয়েছে 1975 সাল থেকে সরকারের নোটিফিকেশনে বাস ভাড়া আমরা আদায় করি। যেহেতু এই মুহূর্তে রাজ্য সরকার বলছে গাড়ি চালাতে হবে, বাস তো আর জলে চলে না, বাস তো আর গঙ্গা জলে চলবে না, জ্বালানি খরচ উঠছে না, কোভিড বিধি মেনে আমাকে চলতে হবে, সেক্ষেত্রে হোয়াট শ্যাল আই ডু? সরকার যদি 2 টাকা ভাড়া বাড়ায় তখন বাবু মেনে নেবেন? এই বাড়তি 10 টাকা এখন আয় হচ্ছে, তখন তোরা 2 টাকায় নেমে আসবে। আর সরকার সরকার 2 টাকা বাড়াবে কি 3 টাকা বাড়াক, সেটা বিজ্ঞান ভিত্তিক বাড়াতে হবে। 1 কিলোমিটার বাস চলতে গেলে কত খরচ আছে সরকার নিজেও জানে, তার একটা সংস্থা আছে, কিন্তু সেই সংস্থা ভর্তুকি দিয়ে চলে। বেসরকারি বাসে তো আর গৌরীশেন নেই, তারা সে কিভাবে চালাবে? পার্থপ্রতিম বাবু কাছে আসি। পার্থপ্রতিম বাবু, এই যে ভাড়ার বৈজ্ঞানিক ফর্মুলা আমরা শুনেছিলাম 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর, তখনই এই নিয়ে কথা হয়েছিল। সুব্রত বক্সী 6 মাসের জন্য পরিবহন মন্ত্রী ছিলেন, তারপর তিনি ওই দপ্তর ছেড়ে দেন, তিনি আর বিধায়কই ছিলেন না। কিন্তু তার পরবর্তী সময় অন্তত 10 বছর এটা নিশ্চয়ই আশা করা যেত যে জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে তো ঘটনা, জ্বালানির দাম বাড়লে ভাড়া বাড়বে, জ্বালানির দাম কমলে ভাড়া কমবে, একটা বৈজ্ঞানিক ফর্মুলা থাকবে। সেটা কি 10 বছরে অ্যাচিভেবল ছিল না? ভারতের অন্য রাজ্যগুলোর কি পরিস্থিতি বেসরকারি ক্ষেত্রে? না, এটা ঠিকই যে ভেহিকেল অপারেটিং কস্ট এটা তো ভগবান ঠিক করে দেয় না, এটা বাস্তবের মাটিতেই তৈরি হয়। ফলে সেটার ফর্মুলা রয়েছে বিজ্ঞানসম্মত, যে সত্যি পার কিলোমিটার বাস বা ট্রাক রান করতে গেলে কি পয়সা লাগবে। সেটা ঠিক করতে না পারা একটা গভর্নেন্সের সমস্যা, এটা আমি নিজেও মনে করি। এবং আরেকটা হচ্ছে যে সদিচ্ছার অভাব, কারণ এটা দেশ জুড়েই যদি দেখেন যে পেট্রোল বা ডিজেলের এই যে আমার কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন দাম বেড়েছে, আমরা বলি যে এখানে দেশের বাজারেও দাম বাড়বে, কিন্তু দাম কমলে আপনি দেখেছেন কোনোদিন দাম কমেনি। ফলে এইবার বাস ভাড়ার ক্ষেত্রেও ইনফ্যাক্ট এই ফর্মুলা যদি না থাকে, ওয়ান্স ইউ রেইজ আপ দি আমি বলবো যে বাসের ভাড়াটা, তাহলে কিন্তু ডিজেলের দাম কমে গেলেও হচ্ছে কোনোদিন ভাড়া কমবে না, কারণ এই ফর্মুলা বা সূত্র না থাকলে। এখানে প্রশ্নটা আমি ফার্স্ট করতে চাই যে রাজ্যের সরকারকে, ধরে নিন ডিজেল 72 টাকা থেকে আরও 20 টাকা বেড়ে গেছে 92 টাকা, এবার সত্যি তো জলে বাস চলে না, এটা জেনেই তাহলে বাস যদি সরকার প্রাইভেট মালিকরা চালায়, তাহলে জলে না চললে ডিজেলে যদি চলে, তাহলে টাকাটা আসছে কোত্থেকে? তাহলে এই টাকাটা ভাড়া বাড়িয়েই আসছে, এর জন্য কোনো অভিযোগের প্রয়োজন হয় নাকি? আমার কথা হচ্ছে এটা স্বতঃসিদ্ধ যে সত্যি 20 টাকা ডিজেলের যদি ভাড়া বাড়ে, আর সরকার যদি ভাড়া নির্দিষ্ট ঠিক করে না দেয়, সেটা মাৎসন্যায় চলবে, যে যেরকম পারবে ভাড়া নেবে। আমি এখানে অনির্বাণ 2টো পয়েন্ট আরেকটা অ্যাড করতে চাইছি। এক, ধরুন সরকারি বাস কি পদ্ধতিতে চলছে, সরকারি বাসের তো ভাড়া বাড়েনি, কিন্তু ডিজেলের এই যে বাড়তি দামটা যেটা কুশন করছে কে? সরকার এই ভর্তুকিটা দিচ্ছে। তাহলে এই ভর্তুকিটা এরকম অতিক্রান্তিকালীন সময়, এরকম ক্রাইসিসের মধ্যে সরকার কেন প্রাইভেট সেক্টরকে এক্সটেন্ড করবে না যতটা পারবেন? আমি বলছি এটা তো এক্সপ্লোর করতে হবে এই পসিবিলিটিটা, তা না হলে পরে সত্যি আপনি একদিকে স্বীকৃতভাবে ভাড়া বাড়াচ্ছেন না, আর একদিকে হচ্ছে এই বাস মালিক বা বাস যারা চালাচ্ছেন তাদের অপারেটিং কস্টকে কম্পেনসেট করছেন না। পয়েন্ট 4, যে আমাদের রাজ্যে সরকারি পরিবহন আমাদের মূল পরিবহনের 10% কেবল লোড ক্যারি করে, 90% হচ্ছে বেসরকারি ক্ষেত্র। ইট ইজ নট মহারাষ্ট্রে হচ্ছে ইট ইজ মোর দ্যান 2/3 এটা হচ্ছে সরকারি ক্ষেত্র। ফলে সেখানে যেরকম সরকারি ক্ষেত্রে মহারাষ্ট্রে ভাড়া বাড়েনি বিকজ অফ গভর্নমেন্ট ইন্টারভেনশন, আমাদের এখানে বোঝা উচিত যে 90% যদি বেসরকারি ক্ষেত্র হয় গণপরিবহনে, তাহলে সেখানে যদি ভর্তুকি না দিই অথবা কোনো নির্দিষ্ট নীতি গ্রহণ না করি, তাহলে কিন্তু মাৎসন্যায় হবে। এবং মাৎসন্যায় হওয়ার আরও একটা বড় কারণ, একটা অদ্ভুত নীতি আপনি শুরু করছিলেন যেটা দিয়ে, যে এক হচ্ছে যে আমি চোখেও দেখেও কিছু দেখছি না, এই যে ভাড়া আমি বাড়াচ্ছি না, মানে সরকার বাড়াচ্ছেন না, অথচ বাজারে যে যেরকম পারলো বাড়িয়ে নিল। ফলে এর থেকে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে সরকার কিন্তু জনদরদি ভাড়া বাড়ছে না, কিন্তু আসলে কি সত্যি জনদরদি পজিশনটা থাকছে না, সেই ভাড়া গুনতে হচ্ছে। আপনি একইভাবে যে লোকাল ট্রেন আমরা চালাবো না, সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাস্তবে স্পেশাল ট্রেনগুলোতে যে ভিড়টা হচ্ছে ভয়াবহ ভিড়, 2.5 গুণ বেশি যাত্রী যাচ্ছে। ফলে সরকারের একটা আর্গুমেন্ট, আমি কিন্তু লোকাল ট্রেন চালাইনি এবং আমি কিন্তু সংক্রমণ বন্ধ করার জন্য যথেষ্ট আমি উদ্যোগী, কিন্তু আসলে কি উদ্যোগী হতে পারছি? যে এই যে এত ভিড় প্রতিদিন লোকাল ট্রেনে তৈরি হচ্ছে, ফলে এটাও তো সংক্রমণ সম্ভাবনা বাড়াচ্ছে। অথচ সরকারের একটা অ্যাজাম্পশন যে আমি কিন্তু লোকাল ট্রেন বন্ধ রেখে সংক্রমণ আটকানোর যাবতীয় চেষ্টা করেছি। এই যে পুরো ভাবনাটা সরকার যা ভাবাতে চাইছেন মানুষকে, তার মধ্যে একটা বেসলেসনেস কাজ করছে। আমি বললাম এটাই হচ্ছে যে সবচেয়ে দুঃখের জায়গায়, এরকম একটা অতিক্রান্তিকালীন সময় আমি এটা বলেই শেষ করবো, এটা দুটো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে অনির্বাণ।
যে ফুয়েল প্রাইস এমন একটা সময় বেড়েছে যে সময় মানুষের রিলিফ দরকার, মানুষের আয় অর্ধেক হয়ে গেছে আর মানুষের পরিবহন খরচ দ্বিগুণ হচ্ছে। ফলে আমি আনলক করছি সমাজকে, কিন্তু আমি মানুষের পায়ে বেড়ি পড়াচ্ছি যাতে বাড়ির বাইরে বেরোতে না পারেন কাজের জন্য। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কাজ খুঁজতে যাবেন কিভাবে, এক্স্যাক্টলি এই প্রশ্নটা হয়েছে। আমি আসবো, আমি কোহিনুরের কাছেও আসবো এই প্রশ্ন নিয়ে আরেকবার, কিন্তু তার আগে আমি তো সকালের ছবিগুলো দেখালাম, অর্থাৎ যখন মানুষ অফিসে আসছেন, কাজে যাচ্ছেন, সেই সময়কার ছবিটা। অফিস ফেরতা মানুষের সঙ্গেও আমাদের প্রতিনিধি আছেন শিবাশিস। দেখি একটা বাসে এই মুহূর্তে শিবাশিস কি বলছেন, সাধারণ মানুষের কি অভিজ্ঞতা। শিবাশিস, তুমি যেখানে আছো কোন বাসে আছো, কোন রুটের বাসে আছো? অনির্বাণ, আমি 218 নম্বর রুটের বাসে মৌলালি পার করছি এবং মৌলালি পার করে আপাতত আমরা দক্ষিণ কলকাতার দিকে এগিয়ে চলেছি এবং আমার সঙ্গে এই বাসে বেশ কিছু নিত্যযাত্রী রয়েছেন। আমি তাদের থেকে জেনে নেব যে ছবিটা আমরা তুলে ধরছিলাম, যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই অভিযোগ তুলে ধরছেন, অনেকেই বলছেন ডিজেলের দাম বেড়েছে, কোথাও টিকিটের দাম বাড়ানো হচ্ছে 3 টাকা, কোথাও বাড়ানো হচ্ছে 13 টাকা। আমার সঙ্গে যারা রয়েছেন তার সাথে কথা বলে নেব। আপনার কি নিত্যযাত্রী? হ্যাঁ, আমরা প্রায় এখানে যাতায়াত করি। 218 কত টাকা ভাড়া দিতেন, এখন কত দিচ্ছেন? আগে মানে মাঝে মাঝে মানে বাস অনুযায়ী নির্ভর করে, একবার 40 দিয়েছিলাম, একবার 30, এরকম করে মানে ভ্যারি করে। মানে নিয়মিত যাতায়াত করেন? নিয়মিত মানে সপ্তাহে প্রায় যাই। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন আজকে 2 মাস আগে কিরকম ভাড়া দিতেন? 2 মাস আগে দিতাম প্রায় 30 এরকম করে দিতাম, এখন 40 নেয় কেউ কেউ। তাহলে অনির্বাণ, বুঝতে পারছো, আগে যে ভাড়াটা ছিল 30, এখন 40। অনেকেই বলছেন ডিজেলের দর দাম দায়ী, আবার অনেকে বলছেন তার জেরে ইচ্ছা মতো ভাড়া বাড়ছে। আমি কয়েকজনের সাথে কথা বলে নেব। হ্যাঁ, বলুন। আপনি নিত্যযাত্রী? নিত্যযাত্রী, মাঝে মাঝে যাচ্ছি। হ্যাঁ, এই যে ধরুন কোনো জায়গায় 3 টাকা বেড়েছে, কোথাও 13 টাকা বেড়েছে ভাড়া, কিভাবে দেখছেন? খারাপ দেখছি, অনেক বেশি লাগাম ছাড়া হচ্ছে। কি বলবেন? এটা বলবো, আর কিছু বলার নেই আমাদের, এই জন্য মারপিট করতে পারি না, এখন জোর করে টাকা দিতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে। সরকার যদি নির্দিষ্ট একটা ভাড়া করে দিত তাহলে কি সুবিধা হতো? নিশ্চয়ই হতো, নিশ্চয়ই হতো, সেরকম তো কিছু দেখছি না। এবং সেক্ষেত্রে সরকারের তরফে আমরা পরিবহন মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে কোথাও কোনো ভাড়া বেড়েছে হলে অভিযোগ জানান। কি বলবেন? অভিযোগ জানান বলতে কি বলবো এখানে? একবার জিজ্ঞাসা করো না শিবাশিস, ওনারা থানায় গিয়ে অভিযোগ জানাবেন বাড়তি ভাড়াটা দেওয়ার পর বাস থেকে নেমে? অর্থাৎ অনির্বাণ, তুমি বুঝতেই পারছো মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এই যে বাড়তি ভাড়া দিচ্ছেন তার জন্য আপনাকে যদি অভিযোগ জানাতে বলা হয়, আপনি কি থানায় যাবেন? অভিযোগ জানাতে যদি বলা হয় সবাই যদি যায় তাহলে আমিও যাব। কিন্তু সবাই যাবেন কিনা সেই সিদ্ধান্ত কে নেবে? প্রত্যেককে নির্ভর করতে হবে এর উপরে, যে এত ভাড়া দিয়ে আমরা যাব কি করে। রোজ রোজ যাওয়া, এভাবে আসা সম্ভব না আমাদের পক্ষে। যাওয়া আসা সম্ভব নয় রোজ রোজ, কিন্তু সম্ভব করতে হচ্ছে সেই অসম্ভব কাজটাকেই। অনেক ধন্যবাদ শিবাশিস আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আমাদের সঙ্গে কথা বলানোর জন্য সাধারণ মানুষের। শতক কিছু বলতে চাই? যেমন আমাদের রাজ্যে বাস ভাড়া ঠিক করছেন বাস মালিকরা, সরকার নয়, এবং বাস ভাড়া যাতে ন্যায্যভাবে নেওয়া হয় তার দায়িত্বটাও মানে জনগণের, সরকারের নয়। আলটিমেটলি সরকার দুটোর মধ্যে কোনোটারই দায়িত্ব নেবে না। মানে তাহলে সরকারটা আছে কি করতে? দেখো, তুমি জানো লোপামুদ্রা মিত্রের একটা বিখ্যাত গান আছে না, যে হরি হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু। আমরা এটাকে হাজারটা কথাতে হাজার রকমভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু বেসিক্যালি যে পলিসি অফ গভর্নেন্স নিয়েছে আমাদের রাজ্যের সরকার তা হচ্ছে এই যে বাস মালিকদেরকে বলেছে আপনারা আপনাদের মতো ভাড়া নিয়ে নিন, আমরা ওইদিকে তাকাচ্ছি না। আর জনগণকে বলছে কেউ বেশি ভাড়া চাইলে আপনারা আপনাদের মতো করে বুঝে নিন, আমরা ওইদিকেও তাকাচ্ছি না। এটা গুরুতর অভিযোগ, ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং। আমি বলছি এটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং। সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, সিপিএম এখন বলছে বাস ভাড়া বাড়াচ্ছে না কেন, কিন্তু আমি ছোটবেলায় শুনেছি ট্রাম ভাড়া 1 পয়সা বাড়ানোর জন্য কত ট্রাম পুড়েছিল ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ কাজ করার জন্য তো আমাকে একটা জায়গায় থাকতে হবে। যাদের এখন বেসিক্যালি ক্যাজুয়াল লিভ, প্লিজ আমি ইন্টারাপ্ট করিনি তোমার কথা অনুযায়ী, ক্যাজুয়াল লিভ নিয়ে রকে বসে মানে ডিসকাশন করা, মানে আওয়াজ মারাটা বললাম না, এটা ছাড়া যাদের কাজ নেই। একটা জিনিস আমি তো, সরকার তো বলেছে, এই অথরিটি দিয়েছে যে আপনি আপনার কাছে যদি বেশি ভাড়া কেউ চায় আপনাকে আপনার লোকাল থানা এরকম যেতে পারেন, যেখানে বাস থেকে নামবেন। আমি বলছি যেখানে বাস থেকে নামবেন, যারা রকে বসছেন তারা যাবেন, কমপ্লেইন করুন। এটা আমি এবার ইন্টারফেয়ার করছি না, আমি একটা কথা বলিনি, আমি একটা কথা বলছি, আমি ইন্টারফেয়ার করছি না, আমার যা বলা হয়ে গেছে। কোহিনুরের বোধহয় কোনো একটা জায়গাতে ভুল হয়েছে এটা বুঝতে। আমি কিন্তু কখনো বাস ভাড়া বাড়ানোর কথা বলিনি। আমি তো বারবার করে বলছি বাস ভাড়া কেন বাড়ানোর কথা বলতে যাবো? মানুষ ইতিমধ্যেই সংকটের মধ্যে রয়েছে, লোকের কাজ চলে গেছে, উপার্জন কমে গেছে, বাস ভাড়া
বাড়ানোর প্রশ্নই উঠছে না। আমাদের বক্তব্য ছিল যে যদি আপনি ক্লাবকে ভর্তুকি দিতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন, তাহলে বাস মালিকদেরকে ট্রিপ পিছু একটা ভর্তুকি দিন, যাতে কিনা বাস মালিকদেরও বর্ধিত ডিজেলের দামের জন্য যে ক্ষতিটা হচ্ছে সেইটা পুষিয়ে যায় এবং জনগণের উপরও বোঝা না পড়ে। দাদা কেউ কাউকে ইন্টারাপ্ট করছি না, এই এক। দ্বিতীয় কথা, তারপরে যেটা বলেছি যে আলটিমেটলি আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রের সরকারের যে পেট্রোলিয়াম প্রাইস ঠিক করছে, যেটা পার্থদাও বললো, তো ডিজেলের দাম কমাতে হবে। ডিজেলের দাম কমানোর দাবিতে আন্দোলন মানে গোটা রাজ্যের, গোটা দেশের সব রাজনৈতিক দল একসঙ্গে করুক, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যতক্ষণ না ডিজেলের দাম কমছে ততক্ষণ পর্যন্ত কি এরকম ভাবেই বোঝায় সাধারণ মানুষের উপর চাপবে? এই রাজ্যে একসাথে আন্দোলন করবেন আপনারা? তো ঠিক করেছে রাজ্যের বাইরে তৃণমূল বন্ধু। এই রাজ্যে তো আমরা ডিজেলের দাম কমানোর জন্য আন্দোলন করতে গেছিলাম, পুলিশ মারতে মারতে 82 বছর বয়সী আমাদের পার্টির নেতা নিরঞ্জন চ্যাটার্জি মারতে মারতে পুলিশ থানায় লালবাজার নিয়ে চলে যায়। আচ্ছা বেশ, আমি তাহলে শতরূপার কাছে একবার যাই। বলছি সরাসরি ভর্তুকিটা না দিয়ে সরকার তো প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের যে আমাদের রোড ট্যাক্স আছে সেটা তো ওয়েভ করে দিয়েছে, তো সেটা তো করেছে সরকার। আচ্ছা শুধু রোড ট্যাক্স না, সরকার তো ওয়েভ করেছে। তো দিস ইজ ইজ দ্যাট নট ইনডাইরেক্ট সাবসিডি? ঠিকই, কিন্তু এটা এতটাই ইনসিগনিফিকেন্ট। আমি বলছি একটা ইউনিট যদি আমি হিসাব করি বাস ভাড়ার, যে 100 টাকা যদি বাড়ায় কোনোদিন বাস ভাড়ায়, কথা কথা তার 5 থেকে 6, ইটস নাথিং মোর দ্যান দ্যাট। আমি বলছি নাথিং মোর দ্যান দ্যাট। আমি বলছি এফেক্টিভ, এক সেকেন্ড আমি বলি, হ্যাঁ একটা এফেক্টিভ ভর্তুকির প্রয়োজন আছে। যে দাবিটা বলছিল যে আমি যদি সরকার ডাইরেক্টলি ট্রিপ পিছু এটা ক্যালকুলেট করা না কাউন্ট করা, এটা কখনো কোনো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসবে না। কিন্তু সরকার একটা সায়েন্টিফিক প্রসেস নিয়েছে যে আমরা বলেছি যে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের উপর রোড ট্যাক্স সরকারকে দিতে হবে। এটা তো একটা ইনডাইরেক্ট সাবসিডি। এটার মতো আরো অনেক জায়গা, না না এটা খুবই কম। আমি বলছি এটা যারা আছে এখানে, যারা অপারেটর আছে তারা বলবেন, কিন্তু আমি বলছি প্রথম আমাদেরকে পরিত্যাগ করতে হবে এই মডেলটা। চোরকে চুরি করতে বলবো, গৃহস্থকে সজাগ থাকতে বলবো। এইটা যদি হয়, এটা হলে মুশকিল হচ্ছে যে সবাই না 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 আমি বলছি এখন বিজেপি বলেন আসবো, আমরা তো ওপেন করেছি যে আপনারা গিয়ে যেখানে কোথায় জানাবেন। আপনি তো রিপাবলিক টিভি তো এটাকে নিয়ে শো করতে পারে, কিন্তু আপনি যে সময়টুকু এখানে রিপাবলিক টিভিতে দিচ্ছেন তার 1/4 সময় আমাকে বলতে দিন, তার 1/4 সময় লাগবে থানায় গিয়ে কমপ্লেন করার পর পুলিশ অ্যাকশন নেয়নি। রিপাবলিক টিভি শো করতে একটা কথা বলছি, এই যে বিধানসভা ভোট হলো, কোহিনুর আমার চেয়ে ভালো বলতে পারবো এক্সাক্ট সংখ্যাটা, 3 কোটির কাছাকাছি মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছে, সাধারণ মানুষ যারা বাসের ড্রামে যাতায়াত করছেন। কখনো যে তৃণমূলকে সমর্থন করা সাধারণ মানুষ, এই যে মমতা ব্যানার্জি সরকারের এত বড় অপমান হচ্ছে যে মমতা ব্যানার্জি সরকারের মতো একটা ভালো সরকার থাকতে বাস মালিকরা ইচ্ছে মতো বাসের ভাড়া নিচ্ছেন 40 টাকা, 7 টাকার ভাড়া 40 টাকা নিচ্ছেন, কোনো তৃণমূল সমর্থক যাচ্ছেন থানায় এফআইআর করতে। আমি এই কারণেই বলছি সাধারণ মানুষ রাজ্য চালানোর দায়িত্ব নিয়ে আসেনি, রাজ্য চালানোর দায়িত্ব নিয়ে একটা মন্ত্রিসভা আছে, হিউম্যান সাইকোলজি আছে, মিডল ক্লাস মানুষের হিউম্যান সাইকোলজি আছে যে আবার থানায় যাব, আবার এটা আছে, আরে কথাটা বলতে দিতে হবে। কিন্তু এই যে আমি প্রশাসনকে জানাতে যাচ্ছি, থানায় যাচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি এককালে বিহারে ছিল। তার জন্য আমার মনে আছে বিহারের সরকার জল বাতাসা খাওয়ানো স্টার্ট করেছিল যে থানায় আসলে। সেই প্রবণতাটা তো সরকার বাড়াতে চাইছে যে আপনার যদি অভিযোগ থাকে আপনি পুলিশের সঙ্গে বন্ধু হিসেবে আসুন, সেই জায়গাটাই তো দিচ্ছে। 34 বছরের বাম শাসনে লোকাল থানার কাজটা আবার লোকাল পার্টি অফিস করতো, এখন তো আমি 17 কাছে যাই। 11 বছর ধরে শতরূপা এত পরে আপনার কাছে আসার একটাই কারণ, এক মিনিট স্বাবলম্বী বলে তো 34 বছরের পার্টি 34%। এক মিনিট আমি শতরূপা কাছে, শতরূপা আপনার কাছে এত পরে আসার একটাই কারণ, তার কারণ প্রত্যেকেরই অরিজিনেটিং পয়েন্ট, অর্থাৎ এই বাস ভাড়া বাড়ছে তার একটাই মাত্র কারণ জ্বালানির দাম বাড়ছে, যেটা আপনাদের হাতে অর্থাৎ কেন্দ্র সরকারের হাতে। আপনারা চাইলে জ্বালানির দামটা যদি কমিয়ে দেন এই মুহূর্তে সমস্ত সমস্যা মিটে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে এদেশে তেলের দাম কমে না কেন? সাধারণ মানুষের প্রশ্ন, নিত্যযাত্রীর প্রশ্ন, বাস মালিকদের প্রশ্ন, সকলের প্রশ্ন। এই প্রশ্নটা একটা উত্তর চাই। দেখো অনির্বাণ, আধ ঘন্টা লাগলো তোমার সবার কথা শুনে আমার কাছে আসতে, এবং আমি এতক্ষণ ধরে প্রায় 11 মিনিট ধরে এই প্রাক্তনীদের ঝগড়া শুনে যাচ্ছিলাম। একজন প্রাক্তন সরকারের রিপ্রেজেন্টেটিভ, একজন আর প্রাক্তনী হতে আর একটু সময় আছে, বেশি সময় নেই,
হয়ে যাবে কদিন আগে কি মানে আছে প্রার্থনাকে ভবিষ্যৎবাণী করতে বলছে আচ্ছা এক এক করে রিপাবলিকে জয়ন্ত শাস্ত্রী বসে না আচ্ছা এক এক করে জয়ন্ত শাস্ত্রীর কাজটা করুন না না এক এক করে বিজেপিতে এমনি তার কোনো কাজ নেই না রিপাবলিকে বলতে হচ্ছে 1 2 3 4 করে উল্টো দিকে রিপাবলিকে জ্যোতিষী নেই রিপাবলিকে জ্যোতিষী এক এক করে সদরূপা ঠিক বলেছেন উনি একটা প্রাক্তনী বলতে ভুলে গেছেন প্রাক্তন সরকার বামফ্রন্ট প্রাক্তন সরকার হয়ে যাবে তৃণমূল আর আছে পশ্চিমবঙ্গ বিজেপি যারা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তনীদের সংগঠন সবকটা নেতা আচ্ছা সদরূপা তৃণমূল করতে এখন বড় হয়ে বিজেপি সবার শেষে বলার সুযোগ দিন প্লিজ শেষ হয়ে গেলে তাহলে আমি বলবো সদরূপা প্লিজ এই অসভ্যতা ঝগড়ার মধ্যে আমি ঢুকতে রাজি না সদরূপা বলুন প্লিজ ঠিক আছে তাহলে আপনি পরে বলবেন তেলের দাম প্লিজ ঠিক আছে দিন আমি বলতে হবে না তেলের দাম এর আগে অনেকবার আলোচনা হয়েছে এই যে ইস্যুটা যেটা তোমরা আজকে আলোচনা করছো এটা কমপ্লিটলি রাজ্য সরকার অপদার্থটা এবং যেটা খুব সুন্দর করে মিষ্টি ভাষায় মিষ্টি গলায় আর্ধেক ভাঙা গলায় কোহিনূর খুব সুন্দর করে সাজিয়ে বলে বাস থেকে নেবে কাজে না গিয়ে থানায় যান অভিযোগ আমি শুনছিলাম এটা হ্যাঁ জ্বালানি ডেফিনেটলি একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর পেট্রোল ডিজেলের দাম যেটা বাড়ানো হয়েছে সেটা ডেফিনেটলি একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের বহুবার বলা হয়েছে যে তোমরা যদি যাও জিএসটির মধ্যে এটা ঢুকিয়ে আলোচনা করো কিভাবে এটা কমানো যায় কারণ এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে পেট্রোল এবং জ্বালানি ওদের চুপ করতে বলো শেষ করে নিন না তারপর শেষ করে নিন শেষ করে সদরূপা শেষ করে আমি সকলের কাছে আসবো কোহিনূর আমি আসবো এক এক করে আসবো কোহিনূর আসবো উত্তর দেবেন প্লিজ আপনি উত্তর দেবেন আমি আসবো সদরূপা প্লিজ শেষ করে নিন প্লিজ সদরূপা প্লিজ শেষ করে নিন আপনি এক এক করে আসবো সকলের কাছে কোহিনূর আসবো আমি কোহিনূর আমি আসবো এক এক করে রাজ্য সরকার 30% পায় সেই 30% তারা ছাড়তে রাজি নয় অমিত মিত্র প্রত্যেকটা জিএসটি কাউন্সিলে গিয়ে বসেন এবং সেখানে বোবা হয়ে থাকে তো ভারতবর্ষের 22টা রাজ্যে সরকার চালায় সেখানে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা পান তখন এখানে চিন্তা করে জিএসটি মধ্যে ঢুকছে না তখন কিছু মনে হয় না আজকে রাজ্য সরকার যদি মনে করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আলোচনা করে জিএসটির অন্তর্গত এটা রাজ্য সরকার কালকে সদরূপাদি বলবেন কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে কেন অরূপ বিশ্বাস আমার একটা বিরতির সময় আছে বিরতির পর ফিরে আসবো রাজ্য সরকারগুলোর কোনো দায় আছে কিনা প্রদীপ নারায়ণ বাবুর সঙ্গে কথা বলা বাকি রয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরছি অনির্বাণের অগ্নিবাণের সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা প্রদীপ নারায়ণ বসু পশ্চিমবঙ্গ বাস সংস্থার সাধারণ সম্পাদক আমার সঙ্গে রয়েছেন প্রদীপ নারায়ণ বাবু অনেকক্ষণ থেকেই কিছু বলতে চাইছিলেন এই তেলের ভাড়া অর্থাৎ জ্বালানির দাম বৃদ্ধি এবং ভাড়া বৃদ্ধি নিয়ে আমি প্রদীপ নারায়ণ বাবুর কাছে যাব প্রদীপ নারায়ণ বাবু আপনার বক্তব্য ছিল অনেকক্ষণ ধরে আপনি কিছু বলতে চাইছিলেন কিন্তু আপনার কাছে আমার তার আগে একটা প্রশ্ন আছে আপনি তার ভিত্তিতে না হয় আপনার উত্তরটা দেবেন সরকার যদি ভাড়া বাড়াতো দায়িত্বটা নিত যেভাবে এর আগে পর্যন্ত বাড়িয়েছে তাহলে আপনাদের বেশি সুবিধা হতো না এখন বেশি সুবিধা হচ্ছে ইচ্ছে মতো ভাড়া নিতে পারছেন তো প্রথম কথা একটা বলি আমাদের নিয়ে সাবজেক্টটা ছিল আমরাই অনেক পরে চান্স পেলাম রাজনৈতিক নেতারা বিশ্লেষণ করে গেল একমাত্র বিজেপি বাদ দিয়ে সবাই বলেছে আমাদের পরেই বলেছে বাস ভাড়া বাড়ানো উচিত আমি কিন্তু কোনো বাস মানে আমাদের এখন লাভ হচ্ছে সরকার বাড়ালে লাভ হতো তা না কথা হচ্ছে যে শতরূপ বাবুর একটা কথাতে আমি বুঝলাম যে বাস মালিকদের যদি একটা অনুদান দিত আমরা রাজ্যপালের কাছে গত বছর আগস্ট মাসে গেছিলাম যে প্রধানমন্ত্রীকে অনেকবার চিঠি দিয়েছি যে 90% যাত্রী পরিষেবা বেসরকারি পরিবহনের সাথে যুক্ত আমাদের জন্য কিছু একটা আর্থিক প্যাকেজ পাঠাক এত মানুষ লক্ষ লক্ষ মানুষ এই কর্মের সাথে যুক্ত কৃষির পরে যে শিল্পের সাথে যুক্ত সেটা হচ্ছে পরিবহন সেইখানে প্রধানমন্ত্রী কেন রাজ্যপালের কাছে যাওয়ার পরও রাজ্যপাল সেটা নিয়ে কোনো মুভমেন্ট করেনি আমরা দেখছি রাজ্যপাল সব জায়গায় সব ব্যাপারে মুভমেন্ট করে কিন্তু বেসরকারি পরিবহনের সাথে কোনো মুভমেন্ট করেনি আর আমরা যেটুকানি ভাড়া নিচ্ছি দেখবেন গত আগে পাড়ায় লটারি টিকিট খেলা হতো 19 পয়সা টিকিটের দাম বাদ বাকি অনুদান আমরা কিন্তু বলছি অনুদান নিয়ে আপনাদের যাত্রী পরিষেবা দিচ্ছি পিনাকি বাবু যিনি যাত্রী আছেন তিনি হাতিবাগানে থাকেন বললেন হাতিবাগানে উল্টোডাঙ্গায় যে অটো আছে তাতে তার কত ভাড়া দিতে হয় আর বারুইপুর যেতে গেলে পরে তাকে ব্রেক জার্নি করে কত ভাড়া দিতে হয় প্রদীপবাবু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে প্রদীপবাবু একটা ছোট্ট প্রশ্ন আছে প্রদীপবাবু একটা ছোট্ট প্রশ্ন আছে কপালে পিস্তল থেকে যেটা নেওয়া হয় সেটাকে কি অনুদান বলা যায়
অনুদান আমরা কিন্তু আগেও বলেছি যারা চালাচ্ছে তারা অনুদান হিসাবেই চালাচ্ছে। আমার তো ওটাই প্রশ্ন, কপালে পিস্তল থেকে নিলে সেটা অনুদান। 99 টাকা তেলের দাম, এই তেলের দাম কিন্তু উঠবে না, তাহলে কাল থেকে যাত্রী পরিষেবা পাবে না। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তাদের ব্রেক জার্নি করে মানুষের অনেক বেশি পয়সা যাবে। সব বুঝলাম, কিন্তু আমার এই প্রশ্নটার উত্তর পেলাম না। আমার এই প্রশ্নটার উত্তর পেলাম না। আমি কোহিনুর বাবুর কাছে যাই। কোহিনুর বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, বাস মালিকরা বলছেন যে অনুদান, আচ্ছা এটা কি আদৌ অনুদান হতে পারে? আপনি তো নিজে শুনলেন না, একদম পরিষ্কার ভাষায় কেউ যদি কাউকে কন্ডাক্টরকে পছন্দ হয়, তার মুখ দেখে যদি পছন্দ হলো, খারাপ লাগলো, ইচ্ছা হলো চাকা দিতে পারে, কিন্তু অনুদান টাইপের কোনো ভাষা সরকার প্রশাসন কোথাও নেই। যদি অনুদান হিসাবে কেউ দাবি করে, কোনো বাস কন্ডাক্টর দাবি করেন, তাহলে তার টিকিটটি নিয়ে সোজা বা তার যেখানে বাস থেকে, আমি আবার বলছি, যেইখানে বাস থেকে নামবেন সেইখানেই থানায় কমপ্লেন করুন যে আমাকে অনুদানের নামে টাকা বেশি নেওয়া। সাধারণ মানুষের থানায় যাওয়া ছাড়া কোনো গতি নেই না আমার যাতায়াতের জন্য। না, এক মিনিট, একটা জিনিস বলুন তো, যদি আপনার সঙ্গে কোনো বেআইনি জিনিস হয়, ইনজাস্টিস হয়, আপনি কোথায় যাবেন? মানে সিপিএম এর আমলে লোকাল অফিসে যেতে হতো, এখন থানায় গেলেই সুবিধা হবে। বেশ, শতরূপ, এই সমাধানটা কেমন লাগছে? বাড়তি ভাড়া যদি না দিতে চান থানায় চলুন। খুবই বোকা লাগছে এই কারণে, কারণ আমি যেটা বললাম যে সরকার জনগণকে রাজ্য চালানোর দায়িত্ব দেয় না, জনগণ সরকারকে রাজ্য চালানোর দায়িত্ব দিয়ে আনে। যাই এনিওয়ে, ওই ডিবেটে এখন 2 ঘন্টা ধরে করে গিয়ে লাভ নেই। ওর কথা বলেছে, আমি আমার কথা বলেছি। তবে আমার শতরূপার একটা কথা খুব অদ্ভুত লাগলো, আমার জানা ছিল না ভারতবর্ষের সংবিধান আজ দুপুরবেলা পাল্টেছে। রাজ্যের হাতে অধিকার আছে নাকি যে জিএসটির আওতায় কোনো জিনিস ব্যবহার করার? এক দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে 22টা রাজ্যে বিজেপি সরকার চালায়। এত সোজা জিএসটির আওতায় যে কোনো একটা রাজ্য পেট্রোল ডিজেলের দামকে ঢুকিয়ে দেবে, তার দাম কমে যাবে। তাহলে 22টা রাজ্যে করে দেখো বিজেপি। যে এখানে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার, কেরালায় সিপিএম এর সরকার, অন্য রাজ্যে মনে করো কোথাও হচ্ছে কংগ্রেসের সরকার, সেখানে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। আর বিজেপি পরিচালিত রাজ্যে কি 5 টাকায় ডিজেল আর 7 টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে? ফালতু কথা বলে লাভ আছে? শতরূপা, এই প্রশ্নের উত্তর চাইবো আপনার কাছ থেকে, যে প্রশ্ন শতরূপের কাছ থেকে আসছে, যে যদি সত্যি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। হ্যাঁ প্লিজ। অ্যাজ ইউজুয়াল শতরূপ আমার কথা ভুল বোঝে, ওর স্বভাব এটা। আমি একবারও এই কথা বলিনি যে রাজ্য সরকারের আয়ত্ত এটা আছে। আমি যেটা বলার চেষ্টা করেছি যে অরুণ জেটলি যখন বেঁচে ছিলেন এবং তারপরেও নির্মলা সীতারামন যখন ফাইন্যান্স মিনিস্টার হয়েছেন, সব সময় আমরা বলেছি যে জিএসটির আওতার মধ্যে পেট্রোল, ডিজেল এবং জ্বালানির দাম ঢোকানো এটা একমাত্র রাজ্য সরকারের প্রেরোগেটিভ। ও যদি ইংরেজি না বোঝে ডিকশনারিতে যেন দেখে নেয়। আমরা আমি যেটা বলার চেষ্টা করছি, শতরূপ চুপ করো। উত্তরটা শুনে কথা বলবো, আপনি ঠিক করবেন? উত্তরটা শুনে নি, আপনি ঠিক করবেন? উত্তরটা দিন। আপনার দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় মমতা ব্যানার্জির বাইরে টাইপ দিয়েছে বলে আপনি ঠিক করবেন? ব্যক্তিগত না, প্লিজ এক এক করে করবে, কে কথা বলবে? শতরূপ এক এক করে প্লিজ। কে বলেছে এটা আপনাকে রাজ্য সরকারের প্রেরোগেটিভ? না জেনে কথা বলছেন। শতরূপ এক এক করে প্লিজ উত্তরটা দিন। শতরূপ, আপনারা প্রশ্ন করেছেন, শতরূপ উত্তর দিচ্ছেন, প্লিজ। শতরূপ, আমি তো উত্তর দিতেই চাইছি, ও যদি কথা বলতে দেয় তাহলে তো। আরে কি ভুলভাল কথা বলছেন? রাজ্য সরকারের প্রেরোগেটিভ এটা। জিএসটি কাউন্সিলের মধ্যে সমস্ত রাজ্য সরকারের প্রতিনিধি থাকে এবং পশ্চিমবঙ্গ থেকে অমিত মিত্র আছে। অমিত মিত্র যদি এতটাই চিন্তা থাকতো, যেভাবে পেট্রোলের দাম কমানো যায় আপনাদের 22টা রাজ্যের সরকার কমিয়ে দেখা, বাকি রাজ্যগুলো ফলো করবে। কি অসভ্যতা হচ্ছে? উত্তর নিচ্ছি। তোমাদের দরুন যদি তৃণমূল কনস্টিটিউশন ছিঁড়ে থাকে তাহলে সেটা আমাদের দায় নয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে এসে পড়াশোনা করে ডিবেট করলে তো মুশকিল আছে। আচ্ছা শতরূপা একটা প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যগুলির সংখ্যা তো এই মুহূর্তে দেশে বেশি, সেই রাজ্যগুলি কি তাদের করের অংশ ছেড়ে দিয়ে পেট্রোল ডিজেলের রাজস্ব সেটা জিএসটির অন্তর্ভুক্ত করতে রাজি? যদি হয় তাহলে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্য কেন করছে না? আলোচনা টেবিলে তুলতে আমি বলছি, আলোচনা একটা কথা বলতে দিতেই হবে। উনি যা ইচ্ছে, উনি পরে বলার কতগুলো সুবিধা হচ্ছে, উনি যা ইচ্ছে ভুলভাল বলে বেরিয়ে যাবেন আর বলবেন যে আমার কথা কেউ ইনসার্ট করবে না। এইটা আলোচনার টেবিলে তোলা হয়েছে এবং আজকে বলে নয়, যেদিন থেকে ভারতবর্ষে জিএসটি লাগু করা হচ্ছিল আমরা জানি ভারতবর্ষে কিভাবে জিএসটি লাগু হয়েছে। গায়ের জোরে বিজেপি লোকসভায় জিএসটি পাস করিয়েছে, তারপরও এক জায়গায় বলেনি আমরা কংগ্রেসের আমলে জিএসটি বিরোধিতা করেছি। জিএসটির আওতায় আনা হোক, উনি কি বলছেন আলোচনার টেবিলে আসুক, সেই দিন থেকে আমরা বলে এসেছি। বিজেপি এটা করেনি, করতে অস্বীকার করেছে। স্টুডিওতে বসে আছে
না এবং জিএসটি কংগ্রেসের সরকার ইউপিএ টুতে আমি জিএসটি থেকে আবারও আজকের বাস ভাড়ার প্রসঙ্গে আসি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম কি বলেছেন একবার একটু শুনে নিই শুভেন্দু অধিকারীর বক্তব্য। লোকাল ট্রেন চলবে না, আর বাসগুলোর যা অবস্থা, আজকেই তো আমি 3টে চ্যানেল দেখলাম 3 গুণ করে ভাড়া নিচ্ছে। আর প্রতিদিনই তো কলকাতায় যাতায়াত করি, আসি দেখছি বাদল জোলায় বাসে যাতায়াত করছিল। এটা একমাত্র একটা ব্যক্তি সরকার চালান, তিনি নির্দেশ দেন, তিনি কখনো বলেন গামছা মুখে বেঁধে রাখতে হবে, প্রথম সার্কুলারে দেখবেন ওই একজনের চালালে যা হয় সেই অবস্থা হয়েছে। আমার সঙ্গে আরেকজন নিত্যযাত্রী রয়েছেন সীমা বিবি, আমি তার কাছে আসি। সীমা, আপনি কি করেন এবং আপনি মানে কোথা থেকে কোথায় যাতায়াত করেন? এই যে প্রত্যেক দিন আপনি যাতায়াত করেন তাতে বাড়তি কত ভাড়া গুনতে হয়? আগে কত দিতেন, এখন কত দিতে হয়? এখন আমি বিরাটি থেকে যাওয়া আসা করি সেক্টর 5 অবধি। আগে আমাদের দিতে হতো 15 টাকা করে ভাড়া, এখন 18 টাকা করে দিতে হচ্ছে। এখন আমাদের মতন সাধারণ মানুষরা এইভাবে ভাড়াটাকে কি করে দেবে, এটা যদি একটু সরকার আমাদের মতন করে যদি ভাবে তাহলে খুব ভালো হয়। কেন আমাদের মতন গরিবদেরকে এইভাবে খেটে খেতে হয়, আমাদেরকে তো এইভাবে ভাড়া যখন তখন বললে হয় না যে আমাদেরকে এখনই 20 টাকা দিতে হবে, 15 টাকার জায়গায় এখানে 18 টাকা দিতে হবে। এরকম করে যদি দিনের পর দিন ভাড়া বাড়াতেই থাকে তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের কি হবে? আমি সরকারের কাছে এটাই চাই যে নির্দিষ্ট একটা ভাড়া হোক, যাতে সাধারণ মানুষ সবাই এই ভাড়াটা মানে সবাই দিয়ে মানে খেয়ে দিয়ে পড়ে থাকতে পারে, অসুবিধা না হয়। সব সাধারণ মানুষরা খুব কষ্ট হচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আপনার অফিস, আপনি যে অফিসে চাকরি করেন তার কাজ শুরু হয় কটা থেকে, মানে প্রত্যেক দিন কটার সময় আপনাকে অফিসে হাজিরা দিতে হয় আর শেষ হয় কখন? আমাদের প্রত্যেকটা দিন আমাকে 1টার মধ্যে হাজিরা দিতে হয়। আমাকে 1টা থেকে ডিউটি আমাদের 1টার মধ্যে পৌঁছাতে হয়। ঠেলে ঠুলে আমাদের বাসে করে আসতে হয়, খুবই অসুবিধা হয়। কম বাস, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। যা আমাদের বাস নেই, ওই রুটে খুবই কম বাস চলছে, তারপর ভাড়া এত বেড়ে গেছে। আচ্ছা সীমা, এই যে ঠেলে ঠুলে আসতে হয়, কোনো না মতো 1টার মধ্যে অফিসে ঢুকতে হয়, এই সময় অর্থাৎ এই অফিস আসার সময় যদি কেউ বাড়তি ভাড়া নেয় আপনার কাছ থেকে, আপনি থানায় যাবেন? বাড়তি ভাড়া নিয়েছে বলে টিকিটটা নিয়ে থানায় যাবেন ওই বাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে? থানায় যাব? এই যে বলছে গিয়ে নেমে যে বলছে আগে থানায় গিয়ে ডায়েরি করতে, থানায় গিয়ে যে আমরা ডায়েরিটা করব, আমাদের কি সেই হাতে সময়টা আছে? আমরা কি সেই সময়টা দিতে পারবো? না আমরা অফিসে জয়েনিং করব, না আমরা গিয়ে থানায় গিয়ে ডায়েরি করব। আমরা তো এটা থানায় গিয়ে ডায়েরি করতে পারি না। আমরা সাধারণ মানুষ, আমাদের খেটে খেতে হবে, আমাদের আসতে হবে, ঠিক সেই টাইমের মধ্যে ঢুকতে হবে, না তো আমাদের অফিসে প্রবলেম হবে। সেই প্রবলেমটা আমরা কি করে ফেস করবো তা স্যারেদের সামনে? যে স্যারেরা কি আমাদের এই কথাগুলো শুনবে তো না, অবশ্যই আমাদেরকেও তো টাইমে ঢুকতে হয়। আমরা থানায় গিয়ে ডায়েরি করব? আমি আবারও কোহিনুরের কাছে এসে শেষ করব। এই জন্য আমি ওনাকে সাহায্য করে দিচ্ছি। আপনি যখন বিরাটিতে নামছেন তখনও যদি আপনি, এমনটা নয় যে সকালে অফিস ঢোকার সময় আপনাকে থানায় কমপ্লেন করতে হবে। আপনার যখন যেরকম মনে হচ্ছে, যে সময় পাচ্ছেন, আপনি সেই সময় গিয়ে থানায় কমপ্লেন করতে পারেন। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এই সময় কমপ্লেন করতে হবে। আমি অনেকক্ষণ সময় দিয়েছি, পার্থতাকে দিয়ে শেষ করবো। পার্থপ্রতিম দা, আমি শুধু দুটো জিনিস আমি জানতে চাইব বা প্রশ্ন। এক হচ্ছে যে সত্যি সত্যি যদি এরকম একটা ফাটকাবাজি থাকে, যে আমার কথা হচ্ছে বাসের টিকিটে, তাহলে এই ফাটকাবাজিতে লাভবান কারা হয়? হয় যারা দিতে পারে, অথবা যাদেরকে বাস থেকে নেমে যেতে হয়। আমি জানি না, এর মধ্যে পরিষ্কার বোঝা যায় যে যারা সেই ভাড়া দিয়ে যেতে পারে তারাই লাভবান হয়। এবং দ্বিতীয় লাস্ট একটা জিনিস, যে এই যে ভুয়ো ডাক্তার, ভুয়ো চিকিৎসক, ভুয়ো আইএস আইপিএস, এই যে খুঁজে বের করার দায়িত্ব যদি আপনি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেন, আমার কথা হচ্ছে এটা সরকারের কাজ। যে কোথাও যদি এই ধরনের গন্ডগোল হয়, অর্থাৎ ল ব্রেকিং একটা জায়গায় হচ্ছে, সেটা বাসের ভাড়া বাড়তি নিয়েই হোক, ভুয়ো আইপিএস হোক, ভুয়ো চিকিৎসক হোক, সেটা খুঁজে বের করার একমাত্র দায়িত্ব সরকারের। এটা আমি বললাম আমরা কমপ্লেন ছাড়া সরকারকেই করতে হবে। কিন্তু সরকারের কাজ, এটা সরকারের কাজ চেকিং হয়। পরিবহন দপ্তরে জেনারেলি আমি খুব জেনারেলি আজকের বিষয় নিয়ে
মানুষের অবজেকশন থাকে, কোনো কমপ্লেইন থাকে, থানা তাকে নোটিশ। ইট ইজ ট্রু। এটাই তো পাবলিক ওয়েলফেয়ার গভর্নমেন্টের কাজ। রিয়েলিটি হচ্ছে যে অথচ করছেন কমপ্লেইন থাকলে, আপনার কোনো কমপ্লেইন থাকলে দি থানা ইজ ওপেন ফর ইউ। এটাই তো পাবলিক ওয়েলফেয়ার। কিন্তু ভাড়া তো নিচ্ছে, ভাড়া নিচ্ছে, আমরা চোখে দেখছি, অথচ আমরা কমাতে চাইছি। কোনো একটা অন্যায়, যে কোনো অন্যায় মনে করো, যখন গোপনে হয় কি একটা দুটো হয়, ধরো কেউ তোমার পকেট মারলো, হ্যাঁ গোটা পাড়া সবার তো পকেট মারা যাচ্ছে না, একটা দুটো অন্যায় গোপনে হচ্ছে, আড়ালে হচ্ছে, তখন যে ভিকটিম সে থানায় গিয়ে কমপ্লেন করবে, এটাই স্বাভাবিক। একটা অন্যায়, যেটা পার্থদারা খুব ভালো শব্দ ব্যবহার করলো, মাছের ন্যায় চলছে, একটা অন্যায় সেটাই যখন জেনারেলাইজড হয়ে যায়, কোহিনুরের কথাটা লজিক্যালি ভুল না। একজন ভিকটিম নিজেকে মনে করলে যে 7 টাকার ভাড়া বা 40 টাকা দিতে হচ্ছে, তার থানায় যাওয়ার রাইট আছে, হয়তো তার কিছুটা নাগরিক কর্তব্য, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি কোনো অন্যায় যখন এতটা গড়পড়তা হয়ে যায়, তখন যেহেতু আমার কাছে থানায় একটা লোক এসে বলেনি, তাই আমি চোখের সামনে দেখেও ইন্টারভিন করছি না, এইটা কোনো সরকারের যুক্তি হতে পারে না। আমার সময় একেবারে শেষ। আমি সাধারণ মানুষের কাছে এটা ওপেন, মানুষের কাছে এটা ওপেন। কোহিনূর সাধারণ মানুষের কাছে আরেকটা অপশন ওপেন আছে, যেটা আমরা সবাই ছোট থেকে পড়ে বড় হয়েছে, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই বোধহয় জানা বোঝার মধ্যে রয়েছে। সীমা এবং পিন্টু প্রতিহার জানেন কিনা আমি জানি না, বা তপনবাবু বা প্রদীপনারায়ণ বাবু মনে আছে কিনা জানি না, কিন্তু শতরূপ, আমি, শতরূপা, কোহিনূর, পার্থপ্রতিমদা আমাদের বোধহয় নিশ্চিতভাবে মনে আছে। ঘনাদার কথা বলছি, ওই পরের বিশ্বযুদ্ধ জানিয়ে হওয়ার কথা, তেল, তা একটা সময় ঘনাদা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন তেল দেবার, তেল দেবেন ঘনাদা। তা আমার এই গোটা আলোচনাটা এতক্ষণ ধরে শোনার পর যেটা মনে হয়েছে, সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য ঘনাদাকে ডাকুন। এ রাজ্যে সরকারের কোনো দায়িত্ব নেই। আপনি যদি বাড়তি ভাড়া গোনেন, আপনার দায়িত্ব সেই ভাড়ার বাড়তি ভাড়া গোনার যে অব্যবস্থা, তার থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। আপনার কাজের সময় খরচা করে সেখান থেকে সময় কেটে, প্রয়োজনে আপনার বেতন বা মজুরি কেটে আপনি থানায় যান, তাতে যদি ব্যবস্থা পেলেন ভালো, আর না হলে আকাশের দিকে তাকিয়ে বসে থাকুন। কোনোদিন যদি সরকার বাহাদুর আপনার এই কোনোদিন যদি সরকার বাহাদুর আপনার এই অব্যবস্থা থেকে আপনাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। আমার সময় একেবারে শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শতরূপা, কোহিনুর মজুমদার, শতরূপ ঘোষ, পার্থপ্রতিম বিশ্বাস, তপন ব্যানার্জি, প্রদীপ নারায়ণ বোস, পিন্টু প্রতিহার এবং সীমা বিবি, আপনাদের বিশেষ করে আপনাদের দুজনকে, পিন্টু প্রতিহার এবং সীমা বিবি, আপনাদের কাজের সময় থেকে একসাথে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। এখানেই শেষ করছি অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তের সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। শুরুতেই চলে যাব আমাদের 3 প্রতিনিধির কাছে। পিঙ্কি, আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা এবং আমার সঙ্গে রয়েছেন টিটপ। আমি প্রথম চলে যাব প্রিয়াঙ্কার কাছে। আপাতত হাইকোর্টে স্বস্তি পেলেন জয়প্রকাশ মজুমদার, কিভাবে জানাবে প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা, দেখো অনির্বাণ, যা খবর উঠে আসছে, কয়েকদিন আগেই বিধাননগর নর্থ থানায় জয়প্রকাশ মজুমদারের নামে একটি অভিযোগ দায়ের করে, যেখানে অভিযোগ করা হয়েছিল যে পয়সা চেয়েছেন উনি গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতেই মামলা আসে হাইকোর্টে। জয়প্রকাশ মজুমদারের তরফ থেকে আবেদন করা হয় যে বিরোধী নেতা হওয়ার কারণে তাকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হোক, তাকে তার এই যে অভিযোগ, সে অভিযোগ খারিজ করা হোক। এবং আজ রাজশেখর মান্থার বেঞ্চের তরফ থেকে স্পষ্টতা জানানো হয়েছে আগামী 7 দিন এই মামলার পরিপ্রেক্ষিতে কোনোভাবে জয়প্রকাশ মজুমদারকে একেবারেই আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি চলে যাব টিটপের কাছে। হাবড়াতে এবার মতুয়াদের পাল্টা মিছিল বাংলাদেশে তাদের ধর্মগুরুদের অসম্মানের প্রতিবাদে। টিটপ, দেখো একদমই তাই। বাংলাদেশে যেখানে মতুয়াদের ধর্মগুরুকে অপমান করা হয়েছে, অর্থাৎ মূর্তি ভাঙচুর করা হয়েছে, ঠিক তার প্রতিবাদে মতুয়ারা হাবড়াতে আজ প্রতিবাদ মিছিল করে। তাদের দাবি বাংলাদেশের সরকার, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে কিন্তু অবশ্যই যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে, কঠোর থেকে কঠোরতম। যদি কোনো রকমভাবে শাস্তি না দেওয়া হয় তাহলে ভারতবর্ষের মতুয়ারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেন আজ মতুয়াদের পক্ষ থেকে। ধন্যবাদ টিটপ। আমি চলে যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, এই মুহূর্তে যে খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন, এই রাজ্যের 3 পুলিশ আধিকারিক এবার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন, মেডেল পেতে চলেছেন। পিঙ্কি, অনির্বাণ, 3 জন এই রাজ্যেরই পুলিশ কিন্তু মেডেল পেতে চলেছে, এবং ইউনিয়ন হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে মেডেল দেওয়া হয় প্রত্যেক বছর 2018 থেকে যেটা শুরু হয়েছে, সেই মেডেল কিন্তু এই বছর দেওয়া হচ্ছে এই রাজ্যের 3 জন পুলিশকে। তার মধ্যে রয়েছেন হোমিসাইড ডিডির 1 জন আধিকারিক, রয়েছেন অ্যান্টি ফ্রড সেকশনের ডিডির 2 জন আধিকারিক। সেই 3 জন আধিকারিক, এই 3 জন পুলিশ অফিসার কিন্তু এই বছর মেডেল পাবেন। একটা গড়িয়াহাট খুনের কেসের জন্য, এবং অন্যটি এই রাজ্যে যে স্কিমিং হয়েছিল, স্কিমিং এর
রোমানিয়ান কানেকশন ছিল সেইটাকে উদ্ঘাটন করার জন্য, সেই কেস সলভ করার জন্য, কিন্তু আপাতত তোমাদের তিনজনকেই ধন্যবাদ। পিঙ্কি, প্রিয়াঙ্কা এবং টিটফ কথা বলছিলাম আমাদের তিন প্রতিনিধির সঙ্গে। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পর্ব এখানেই শেষ করছি। এরপর আপনাদের সঙ্গে থাকছে সোজাসুজি স্বর্ণালী। আর স্বর্ণালী থাকছে কি নিয়ে তার একটা অন্তত আভাস ছোট্ট করে আপনাদের দিয়ে যাই। নামে লক্ষ্মীর ভাড়ার, কিন্তু তাকে ঠাঁই পেতে গেলে, অর্থাৎ লক্ষ্মীর ভাড়ারের সন্ধান পেতে গেলে লক্ষ্মী খসাতে হবে, অর্থাৎ কাটমানি দিতে হবে, এমনই গুরুতর অভিযোগ। আর তা নিয়েই এরপরে থাকছে আপনাদের সঙ্গে সোজাসুজি স্বর্ণালী।